অনেকে জানতে চান ডক্টর ইউনূস সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে, নামটা না নিলেই নয়, মাননীয়া মমতা ব্যানার্জি এবং ডক্টর ইউনূস সাহেব, যিনি শান্তিতে নোবেল বিজয়ী না কিসে নোবেল বিজয়ী ছিলেন, প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তি, সারা পৃথিবীতে যার নামধাম রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই দুই ব্যক্তির ভেতরে কোয়ালিফিকেশন কিন্তু একে অপরের খুব কম নয়। এ নিয়ে আবার একটু বিতর্ক আছে। মাননীয়া মমতা ব্যানার্জির সম্বন্ধে কিন্তু অনেক বিতর্ক করেন অনেকেই। আমার এই কথা শুনবার পরে বলবেন, না না, উনি তো একেবারে অশিক্ষিত, ভেতরে কিছুই নেই, উনি নামে সার্টিফিকেটগুলো বের করে নিয়েছেন, এরকম কিছু ব্যাপার। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু এখন বিষয়টি হচ্ছে যে এই ডক্টর ইউনূস সাহেব এবং চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে ইহাদের কোথাও মিল আছে কিনা, বাস্তবিক সত্য এই প্রশ্নটা এসে যায়, প্রসঙ্গটা এসে যায়, অনেকে এটা ভাবেন বা বলছেন। তো আমি এই বিষয়টা জানবার পরে আমার কাছে সত্যি সত্যি একটি অদ্ভুত প্রশ্ন মনে হলো, কিন্তু অদ্ভুত নয়, যা পূর্বে ঘটেনি কিন্তু ঘটে গেছে এরকম নয়, আবার অদ্ভুত কীরকম ধরুন তো, অনেক দিন ধরে এরকম চলছে। যেমন ধরুন মুর্শিদাবাদে একেবারে এক শ্রেণীর পুরো গ্রাম গাঁওগঞ্জ ধরে একেবারে বিশালভাবে বোমাবাজি করে তাদেরকে একেবারে ভিটে ছাড়া করে দিল, গ্রাম ছাড়া করে দিল, চলে গেল হিন্দুরা, অত্যাচারিত হলো, কারো প্রাণ চলে গেল ইত্যাদি ইত্যাদি, অনেকে নাম জানা অজানা ইত্যাদি। তো ঘটনাটি যে অদ্ভুত এটা বলা যাবে না। কীরকম বলুন তো, এই যে বাংলাদেশে দীপু নামক ছেলেটিকে হত্যা করা হলো নৃশংসভাবে, এবং ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, এই অলরেডি কিছুদিন হলো, দু একদিন হলো ভিডিও ভাইরাল হয়ে গেছে, যে তার মৃত্যুর পূর্বের ঘটনাটা, পুলিশ ডিপার্টমেন্টের সামনে পুলিশের কাছে ভিক্ষা চাইছে, মানে বাঁচবার জন্য প্রাণ ভিক্ষা চাইছে ইত্যাদি, সেগুলো উঠে এসেছে। সেই ঘটনা, সেই ভিডিওটি অত্যন্ত নিদারুণ, সেই ঘটনা অত্যন্ত নিদারুণ। এবার সেই যে দীপুকে কেন্দ্রায়িত করে সমগ্র দেশের মানুষ, বিশ্বের মানুষ আন্দোলনে আজকে রাস্তায় নেমেছেন, তার ভেতরে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সনাতনীরা বলে যারা পরিচিত আমরা মনে করি, বা সংগঠন রয়েছে বিভিন্ন, তারা আন্দোলন করছেন। এবং সম্প্রতি দুই একদিনের ভেতরে দেখছিলাম এই আন্দোলনটা করতে গিয়ে তারা জখম হয়েছেন পুলিশের হাতে, মারধর খেলেন, ঠিক আছে, নাক ফেটে গেল, কোনো সাংবাদিক রক্তাক্ত হলো ইত্যাদি ইত্যাদি। রক্তাক্ত হলো মানে সাধারণ যারা আন্দোলনকারী তাদের রক্তে রঞ্জিত হলো সাংবাদিকরা, এরকম কিছু কিছু জায়গায় দেখা গেল। তো এটা পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ প্রশাসন, কারণ পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে মমতা ব্যানার্জি। তো এরকম ঘটনা কিন্তু আজকে ঘটেছে, অদ্ভুত বলে এই শব্দটি প্রয়োগ করা যাবে না। এর পূর্বেও ঘটেছে, শিক্ষকদের ক্ষেত্রে ঘটেছে, অন্যান্যদের ক্ষেত্রেও ঘটেছে, এখনও ঘটছে। ইহারা কি অন্যায় করেছেন? যারা সনাতনী, যারা দীপুর জন্যে অন্তর থেকে, ভালোবাসা থেকে, বেদনা থেকে তারা আন্দোলন করছেন বিচার চাই বলে, এবং সেখানে এমন কিছুই সৃষ্টি হয়নি, আমরা যেটা দেখতে পেয়েছি এমন কিছু ঘটেনি। কিন্তু তারা এইভাবে কেন অত্যাচারিত হলেন? যারা আন্দোলনকারী, ন্যায়ের জন্য আন্দোলন করছেন, ন্যায়ের জন্য প্রতিবাদ করছেন। কথায় কথায় মুখ্যমন্ত্রী অনেক বড় বড় বিদ্বান ব্যক্তিদের নাম নেন, সাহিত্যিক ইত্যাদি, হ্যাঁ, তার ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি আবার রবীন্দ্রনাথের গানও গান। দেখুন, একটু সমালোচনা না করলেই নয়। তো রবীন্দ্রনাথের গানের ভেতরে বোধহয় এই গানটি নেই, এটা একটি কবিতার একটি অংশ। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদহে, এই কথাটি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি কিন্তু জানতেন ক্ষমতায় আসার আগে, তখন কিন্তু তিনি কম বেশি দেখা যায় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এটা কেউ একেবারে অস্বীকার করতে পারবে না। যদিও সমস্ত রাজনৈতিকতার বিরুদ্ধে ব্যক্তি স্বার্থ থাকে, পরবর্তীকালে সেটার স্ফুরণ ঘটে, সেটা আমরা কিন্তু দীর্ঘ বছর ধরে, 12-14 বছর ধরে দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সাধারণ জনগণ তার সাক্ষ্য দেবে। এইবার এই লাইনটি উনি কি এখন দেখতে পাচ্ছেন না? যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন, এবং সেটা সাম্যতার জন্য এবং প্রকৃত শান্ত আন্দোলন, যেটা প্রাণাত্মিক, এখানে সত্যি থেমে থাকার মতো আর পরিস্থিতি নেই। তারপরেও যারা সনাতনী বলে হিন্দুরা, সাংগঠনিক যারা দল রয়েছেন তারা আন্দোলন করছেন, তাদেরকে মারধর করার কি আছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে? তাহলে আমরা এবার ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে কি মিল খুঁজে পাচ্ছি? আমি কিন্তু মিল কোথাও পাচ্ছিলাম না, কিন্তু এবার মিল খুঁজে পাচ্ছি যেন কোথাও যেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, ওইদিকে দীপু নামক ছেলেটি ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক ডিপার্টমেন্ট পুলিশ রয়েছে, তাদের কাছে প্রাণ ভিক্ষা করছে, তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন।
তারা আবার কি করছে, এমন ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছে, তারা তাকে হত্যা করছে, অন্যকে প্রশ্রয় দিচ্ছে। এবার এখানে দেখুন, সেই ছেলেটিকে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, নৃশংস হত্যা। ইহা কোনো ক্রমে কোনো ভাষায় ইহার কোনো সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। তারপরে যখন সনাতনী, বিশেষভাবে সনাতনীরা যখন আন্দোলনটা করছেন হিন্দুত্বের প্রতীক রূপে, যাই হোক একটা, তাদেরকে আবার ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের এই রাজত্বে বাস করেও ইন্ডিয়ান নাগরিক, ভারতীয় নাগরিক বা পশ্চিমবঙ্গের নাগরিক হয়েও বা সনাতনী হয়েও তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। কারা করছেন? আবার পুলিশ ডিপার্টমেন্ট থেকে করছেন। কোন পুলিশ ডিপার্টমেন্ট? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ। তাহলে ওদিকে ডক্টর ইউনূস সাহেব অন্যায় হতে দিচ্ছেন, আবার যারা অন্যায়ের প্রতিবাদ করছেন তিনি আবার এদের পেছনে যাই হোক দিচ্ছে আর কি। তাহলে দুটো চরিত্র কোথাও একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবার আমরা যদি দেখি সাম্প্রদায়িকতার দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তাহলে কোথাও কিন্তু সমালোচকরা বলেন যে উনি একটু মুসলিম প্রিয় মানুষ। বাস্তবিক কিন্তু তার না, বাস্তবিক হচ্ছে উনি ক্ষমতা প্রিয় মানুষ। প্রত্যেক রাজনৈতিক নেতার কিন্তু ওই ক্ষমতাটা কিন্তু আগে এখন দেখা যায়, বাস্তবিক চরিত্র অনুসন্ধান করলে এটাই দেখা যায়। জনগণের টাকা নিয়ে নেমপ্লেট দিচ্ছে, আমি অমুক মন্ত্রী তমুক মন্ত্রী, আমি তোমাদেরকে এইটা ইনভেস্ট করলাম। এটা তো জনগণের টাকা। উনি তো চাকরি বাকরি করে আকাশের থেকে টাকাটা নিয়ে আসেন। এই যে পাবলিককে বোকা বানানোর রাস্তাগুলো, ধোকা দেওয়ার রাস্তাগুলো খুলে রেখে দিয়েছেন, এগুলো এখন কিন্তু সব মানুষ বোঝে, কিন্তু অধিকাংশ মানুষই এখন সচেতন হয়ে উঠতে পারেন না। আর যদি জ্ঞান চেতনা কিছু থেকেও থাকে, প্রতিবাদী নন। আবার কেউ প্রতিবাদ করলেও সেটা কখনো কখনো সাম্প্রদায়িক হয়ে ওঠে। সব কিছু মিলিয়ে দেখা যায় যে প্রকৃত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে করবেন একমাত্র ধর্মের ধ্বজাধারী ব্যক্তি, যিনি ন্যায় জানেন, যিনি সঠিক বিচারক, যিনি ন্যায়নীতি নিয়ে চলেন। তো সেই ধরনের জিনিসটা কিন্তু সমাজে এখন দেখা যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের জীবনও এটা দেখা যাচ্ছে না। যেমন এখন সনাতনীরা আন্দোলন করছেন, তাদেরকে মেরে রক্তাক্ত করে তাদেরকে ধরে নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি করলো পশ্চিমবঙ্গের সরকার। আবার ওদিকে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব, তিনিও কিন্তু তার প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে এই অন্যায় হতে সাহায্য করেছিলেন। এই জন্য দীপুকে আমরা হারিয়েছি। তাহলে মেলবন্ধন আমরা কোথাও খুঁজে পাচ্ছি, এবং সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকেও কোথাও খুঁজে পাওয়া যায়। একেবারে অস্বীকৃত নয় যে আমি কিন্তু ওই দলটাকে, ওই ভোটের জন্য কিন্তু ওই সম্প্রদায়টাকে, ইসলাম ধর্মের লোক হোক বা হিন্দু ধর্মের লোক হোক, যেখানে যেটা সুযোগ পাওয়ার, যেখানে যেটাকে ব্যবহার করা যায়, সেখানে মোটামুটি সুযোগের সদ্ব্যবহার করে ছেড়ে দিচ্ছেন। ফলত কি হচ্ছে? ভ্রষ্টাচার আসছে, ব্যভিচার আসছে, দীপুকে হারাতে হচ্ছে। এবং যারা আজকে আন্দোলন করছেন, আমিও এই কথন বচনের মাধ্যমে আন্দোলন করছি, আমার এবার কি হবে তার পেছনে ঠিক নেই। এর পেছনে তো মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে, এবার এর মন্দিরের বিগ্রহের পেছনে যে কে আছে এটা তো বলা এখন খুব মুশকিল। কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। আমরা প্রকৃত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিকার করবার চেষ্টা করব, প্রতিরোধ করবার চেষ্টা করব। এই প্রতিরোধক শক্তি, প্রতিবাদ করবার শক্তি যদি, প্রতিকার করবার শক্তি যদি হারিয়ে যায় কোনো মনুষ্য সমাজ থেকে, কোনো মানুষের জীবন থেকে, তাহলে সমাজ, দেশ, কাল, রাষ্ট্র বলে কিছুই থাকে না, ব্যক্তি, পরিবার কিছুই থাকে না, সমস্ত ব্যক্তিত্বই নষ্ট হয়। সুতরাং সেখানে ভ্রষ্টাচার আসে এবং পশ্চাচার আসে, অর্থাৎ পশুদের থেকে ঘৃণ্য সমাজ ব্যবস্থা তৈরি হবে, যেটা বর্তমান সময় কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক জীবনে, আন্তঃরাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমাজে, পরিবারে, মানুষের জীবনে, সমস্ত জায়গায়। ধর্মের ক্ষেত্রেও একই ব্যাপার এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং অনেকে বলবেন যে আপনি একজন সাধু মানুষ, কেন পলিটিক্যাল কথা বলছেন? আরে ভাই, ধর্ম তো আমাদের এটা শিখিয়েছে, শ্রীকৃষ্ণ তো এটা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, আমি ধার্মিক কিনা, আমি ধর্ম নীতি নিয়ে চলি কিনা, আমার মরালিটি আছে কিনা। আমি রাজনৈতিক নেতা হই, বা আমি ধর্মীয় নেতা হই, বা আমি সন্ন্যাসী হই, আমি যোগী হই, মহাত্মা হই, ভক্ত হই, বৈষ্ণব হই, শৈব হই, শাক্ত হই ইত্যাদি, আমি প্রকৃত নীতি দ্বারা প্রতিষ্ঠিত কিনা, আমি প্রকৃত নীতি নিয়ে চলছি কিনা, এই জায়গাটাই হচ্ছে প্রশ্ন আসবে। মানবিকতা আছে কিনা? হিন্দু সনাতন সংস্কৃতি, দর্শনের, সভ্যতার মূল দর্শন কি জানেন? সহভ্রাতৃত্ববোধ। তুমি আমার ভাই, বিশ্ব ভ্রাতৃত্ববোধ। সমগ্র বিশ্ব মানুষ আমার ভাই, সমগ্র বিশ্ব আমার কুটুম্ব, আমার আত্মীয়। এই সনাতন শিক্ষা, এই সনাতন দর্শন আমাদেরকে দিয়েছে ভারতীয়দেরকে, এবং তা অখণ্ড ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীতে এই দর্শন সুপ্রাচীন কাল থেকে ছিল, আজকেও রয়েছে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই দীপুর পাশে দাঁড়াবো, এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে
আন্দোলন করব সেটা পরিমার্জিতভাবে এবং উত্তম পদ্ধতিতে, যেন একটি অসভ্য সমাজকে ধ্বংস করে সভ্যতার আবিষ্কার করতে পারি, যেটা শ্রীকৃষ্ণ করেছিলেন। কিন্তু বাস্তবিক জীবনে এখন কিন্তু ধর্মের যে অধর্মাচার এসেছে, ভ্রষ্টাচার এসছে, শুধু এখন বই, পুঁথি, পুস্তকে, লেখনীতে, প্রবচনে, মোটিভেশনাল স্পিচে এসব ভরে গেছে। বাস্তবিক জীবনে এর প্রয়োগ কিন্তু খুব কম দেখা যায়। তাই যারা আজকের আন্দোলন করছেন সরাসরি, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু যারা এই আন্দোলনকারীদেরকে, সত্যের পক্ষে যারা আন্দোলন করছেন, তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছেন, তারাও এক ধরনের অপরাধী। সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সে ইউনুস হোক আর ফিউজ হোক ইত্যাদি হোক, ঠিক আছে, আর এদিকে আমাদের যে সরকারি হোক না কেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের, এখানে যদি কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, তাহলে কিন্তু তারা সমান দোষী। তৃণ সমদহে যেন তারা সমান রূপে দোষী। এবং অগ্নিদগ্ধ যেমন তৃণ, যেমনভাবে তৃণকে পোড়ানো হয় আগুনে, ঈশ্বর কাছে সেই আগুনটা, সেই দগ্ধতা দ্বারা পুড়িয়ে দেওয়ার আহ্বান করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাই মমতা ব্যানার্জিকে এই লাইন দুটো আবার একটু ভালো করে পড়তে বলবো, মাননীয় মমতা ব্যানার্জিকে এই লাইনটি ভালো করে পড়তে বলবো। আর এগুলো পড়ে আর কিছু হবে না, সত্যি কথা বলতে সময়গুলো অনেক পেরিয়ে গেছে। আর বাস্তবিক জীবনে আরজি করের ঘটনা থেকে শুরু করে এদিকে অভয়া, ওদিকে নির্ভয়া ইত্যাদি ইত্যাদি জায়গায় যে সমস্ত জীবন আমরা দেখেছি বলি দিতে, মানে নৃশংসভাবে তাদেরকে বলি দেওয়া হয়েছে। আজকের মানবিক সামাজিক জীবনে এটা আমরা দেখছি, দীপুর মাধ্যম দিয়ে, ওয়াইদের মাধ্যম দিয়ে, অমুক হোক তমুক হোক, একটা মানুষকে মারার, মানুষকে হত্যা করবার যারা রাজনীতি করেন, ধর্ম করেন, ইহা কিন্তু গ্রহণযোগ্য নয়। আর যারা এটাকে প্রশ্রয় দিচ্ছেন, তারা মারাত্মক অপরাধী। ওই যে সমানভাবে যেন দহে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমি এটা সমানভাবে দহে এটা বলবো না। অন্যায়কে যারা প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে একটু 1 ডিগ্রি উপরে যেতে হবে, মানে এদেরকে 1 ডিগ্রি উপরে ফেলতে হবে, এরা বেশি দোষী। যাই হোক, তো আমরা ছোট্ট একটি সামান্য ঘটনার ভেতর থেকে প্রশাসনিক ডিপার্টমেন্টের যে নিরাপত্তাহীনতা, প্রশাসনিক ডিপার্টমেন্টের যে অতি সক্রিয়তা, যার নাম হচ্ছে কুশাসন, স্বৈরতান্ত্রিকতা, সেই জায়গাটা লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু কোথাও কোথাও ওখানকার এখানকার কিন্তু মিল খুঁজে পাচ্ছি। আবার কেউ কেউ তো সাধারণ মানুষ লেখেন কমেন্টস বক্সে বা বিভিন্ন জায়গায়, এগুলো আমি তো কিছুই বলি না। বহু মানুষ, বহুজনের সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যে ওদিকে হচ্ছে পূর্ব পাকিস্তান, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা পশ্চিম পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। কে কে নাম ধাম আর কিছু বলার কিছুই অপেক্ষা রাখে না, সবাই বুঝতে পারছেন। এটা নিয়েও তো পশ্চিমবঙ্গের সরকারের যে অনুগত ভক্ত বড় বড় পদে বসে রয়েছেন, বগলে নিয়ে ঘুরে বেড়ান, তারাও তো বলেছিলেন মিনি পাকিস্তান করবেন, অমুক তমুক, এগুলো তো পরিষ্কার তাদের পরিভাষায় উঠে এসেছে। আমরা কেন বলবো না? তারা বলেছে, সেটাকে আমরা উদ্ধৃত করলাম, সেটাকে প্রকাশ করলাম। সুতরাং মিল কিন্তু কোথাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে এবং মেজরিটি জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। সুতরাং এখন কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, কিন্তু আমি সবিনয় নিবেদন করব, আমাদের আধ্যাত্মিকতার মঞ্চ থেকে, সনাতন দর্শনের মঞ্চ থেকে, সনাতনী আন্দোলনকারীদের সপক্ষে গিয়ে আমি এই আবেদন করব, মানবিকতা ধ্বংস করবেন না। প্রেম, করুণা, দয়া, ন্যায়, নীতি, এগুলোকে আর বিসর্জন দেবেন না। এমনি তো নেই আর কিছু, এগুলো সব বিসর্জন হয়ে গেছে। এবার যতটুকু বাকি আছে, মনুষ্য শরীর নামক যে দেহটি বাকি আছে, যারা যারা ওখানকার এখানকার, যারাই সাধারণ মানুষের উপরে অত্যাচার করছেন, তাদেরকে বলছে যে অন্তত মানুষের যে চামড়াটা গায়ে আছে, মায়া দয়া করুণা তো কিছুই নেই, এখন তো চামড়াটা শুধু গায়ে আছে, তো অন্তত পক্ষে এই চামড়াটার একটু সম্মান করতে শিখুন। আর কি করবেন, বাকিটা তো আর কিছু করার নয়, এখন শুধুই আছে দণ্ড ভোগ করবার। তো প্রকৃতি দণ্ড প্রদান করবেন, এটা নিশ্চিত। আর বাকি সমাজ জীবনের সংবিধান আছে আন্তরাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, সেখান থেকে কতটুকু যে সঠিক বিচার হবে, সে বিষয় নিয়েও এখন আমাদের ভেতরে অনেক দুর্বলতা কাজ করে, সন্দেহ কাজ করে। তবু প্রার্থনা রইল যে সঠিক সাম্যতা আসুক, সঠিক ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক, আমরা সভ্য, সুন্দর, ভদ্র সমাজ তৈরি করি, আমরা ভদ্র হয়ে উঠি। যারা এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন এবং যারা আন্দোলন করছেন অন্যায়ের বিপক্ষে গিয়ে ন্যায়ের জন্যে, তাদেরকে যারা আবার অত্যাচার করছেন, সেই ধরনের সরকার, সেই ধরনের নেতা, সেই ধরনের মানুষ, সেই ধরনের মতবাদী যারা আছেন, তাদেরকে একটু নিরস্ত হতে হবে, তাদেরকে অবশ্যই দণ্ড দেওয়ার কাঠগড়ায় উঠাতে হবে। এখন আর কিছু করার নেই, না হলে সমাজ ব্যবস্থা একেবারে ভঙ্গুর।
মানে চিরতরে, ক্ষণভঙ্গুর নয়, মানে মারাত্মক অবস্থায় চলে গেছে। এটা ভাবা যায় না। আমরা তো বিভিন্ন দেশ থেকে দেশান্তরে বহু প্রান্তরে ঘুরি, তো সেখানে আমরা বুঝতে পারছি যে মানুষের মননশীলতা এখন কোথায় গেছে এবং রাজনৈতিক পরিস্থিতি কোথায় চলে গেছে। ঘৃণ্য একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যাই হোক, তো সেখান থেকে আর কিছু বলার নেই। তো আমরা সাদৃশ্যতা খুঁজেছিলাম, প্রসঙ্গত প্রশ্ন সাপেক্ষ, আমরা কিন্তু কিছু সাদৃশ্যতা পেলাম, একেবারে অস্বীকৃত নয়। সুতরাং এখন সাধু সাবধান। সাধু মানে আমি শুধু সাধু নয়, এই যারা যারা সমাজ জীবনের ধারক বাহক হয়ে আছেন তারা সাবধান হয়ে যান এবং নিজেদেরকে পরিবর্তন করবার চেষ্টা করুন। না হলে জঙ্গলে গিয়ে তারা ঘুরে বেড়ান, এইটাই ছাড়া আর কিছু বলার নেই। জঙ্গলে তো পশুরা থাকে, তাদেরও একটা পশু সমাজ ব্যবস্থা আছে, সুন্দর ডিসিপ্লিন আছে, কিন্তু তাদের নরকে যাওয়া ছাড়া আর কোনো জায়গা আমি দেখছি না। তো আমি মানুষ হয়ে তো আর বলতে পারি না তুমি নরকে যাও, ঠিক আছে। পাপীকে পাপী বলে আরেকটা পাপ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কিন্তু এমন একটি স্থিতি এসেছে সেখানে এই পাপীরা লজ্জা নেই, বারবার পাপী বলার পরেও তার লজ্জা হচ্ছে না, তাহলে তাকে এবার কি বলা যাবে? এই পাপী বলেও কিন্তু আর পাপ হবে না, লজ্জা নেই, তো ধরা পড়ছে। প্রশাসনের কি ব্যর্থতা, ডক্টর ইউনূস সরকারের প্রশাসনের কি ব্যর্থতা, এবং পশ্চিমবঙ্গের সনাতনী আন্দোলনকারীদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হয়েছে আন্দোলন করতে গিয়ে, যে প্রশাসনিক ডিপার্টমেন্ট যেভাবে তাদের অত্যাচার করেছে, সেখানে আর কি তাদের লজ্জা দেওয়ার বাকি আছে? সরকারকে কি লজ্জা দেওয়ার বাকি আছে? তারা তো নির্লজ্জের মতো এই কাজগুলো করছেন। সুতরাং সাদৃশ্যতা অবশ্যই আছে, ইহার সমাধান চাই। সহজ কথা, ইহার সমাধান চাই। এবং আমার সবথেকে বড় বক্তব্য হচ্ছে, প্রত্যেক মানুষ সচেতন হয়ে ওঠার চেষ্টা করুন। প্রত্যেক পরিবারের সন্তান, পিতা, মাতা, স্ত্রী, পুত্র, পরিজন যারা আছেন, সুসভ্য হওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের নীতিমালা নিয়ে চলতে হবে এবং প্রকৃত ধার্মিক হওয়ার চেষ্টা করতে হবে এবং প্রকৃত সংবিধান কাকে বলে জানতে হবে এবং প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্যটাকে ঠিক করবার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ যদি একটি পরিবার সুন্দর না হয়ে ওঠে, তাহলে দেশ সমাজ সুন্দর হয় না। তাই আগে আমাকে সুন্দর হতে হবে। তাই প্রত্যেককেই কিন্তু এই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকের এই দায়বদ্ধতা রয়েছে, কেউ এই দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না। রাজনৈতিক নেতারা, সরকার, প্রশাসন, সাধারণ জনগণ, সাধু সন্ত, সনাতনী বলুন, মুসলিম বলুন, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ এই দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকের এই কর্তব্য বা দায়বদ্ধতা রয়েছে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করবার। এইভাবে যেন দীপুকে, আমাদের কাছের ছেলেকে, কাছের ভাইকে যেন হারাতে আর না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য করতে হবে, সেই চেষ্টা রাখতে হবে, সেই প্রাণের থেকে আন্দোলনটা হতে হবে। কোনো যেন সাম্প্রদায়িকভাবে আন্দোলন না হয় এবং কোনো হিংসাত্মক দৃষ্টিকোণ থেকে যেন আন্দোলন না হয়, প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন হয়। জাস্ট শ্রীকৃষ্ণের মতো, শ্রী রামচন্দ্রের মতো, ভগবান শিবশঙ্কর সুপ্রাচীন সভ্যতা থেকে কিন্তু ধর্মাচার পদ্ধতি, ন্যায় নীতি, কৃষি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কিন্তু যোগ আদি থেকে শুরু করে আধ্যাত্মিকতা যা আছে, ডান্স, নৃত্য, সমস্ত জায়গায় একটি ছন্দ নিয়ে এসেছিলেন, একটি সংস্কৃতি নিয়ে এসেছিলেন। সেই সংস্কৃতি কিন্তু আজও প্রবাহমান, কিন্তু বিকৃত রূপে সমাজ জীবনে প্রবাহিত হচ্ছে। কোথাও যেন ছন্দের একটু পতন ঘটেছে, একটু না, অনেকাংশে পতন ঘটেছে। যুদ্ধ, বিগ্রহ, নিগ্রহ ইত্যাদি ইত্যাদি চলছে। আমরা একটু শান্ত সমাজ চাই, শান্ত পরিবেশ চাই। পৃথিবী সবুজে শ্যামলে যেন ভরে যায় এবং পৃথিবী যেন, ধরিত্রী নামক যে মাতা, সে যেন শান্তি প্রসাদ লাভ করে। আর তিনি যদি শান্তিতে থাকেন, তাহলে এই মনুষ্য প্রাণীকুল কিন্তু শান্তিতে থাকবে। সুতরাং দায়বদ্ধতা সবারই আছে। তাই ডক্টর ইউনূস সাহেব যে ভুলটি করছেন, উনি যদি বারবার মনে করেন আমি ভুল করছি না, উনি হয়তো ব্যক্তিগতভাবে মানসিকভাবে করছেন না, কিন্তু বাস্তবিক কার্যক্রম সরকারি সিস্টেম অনুসারে প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যর্থতার চিহ্ন ফুটে উঠেছে, সেটাকে অস্বীকার করতে পারে না। ঠিক তেমনই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কিন্তু এই সনাতনীদের বিরুদ্ধে যে স্টেপ নিয়েছে, তথা ওই যে শিক্ষক ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে যে তারা স্টেপ নিয়েছিল, এটা কিন্তু সত্যিই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। সুতরাং সাবধান হয়ে যেতে হবে। জয় মা। এর মানে এটা ভাববেন না যে আমি আপনাকে সাবধান বানিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি যে এক্সপিরিয়েন্সটা লাভ করেছি আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে এসে, সে আর নিজের কথা বলার প্রয়োজন নেই। ভবিষ্যতে আমি অবশ্যই সুন্দরভাবে ডিটেলস বলে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী, তখন আপনি বুঝতে পারবেন আপনার পশ্চিমবঙ্গের আন্তঃরাষ্ট্রীয় পরিবেশটা কোন জায়গাটায় চলে গেছে। তাই পরের কথা দিয়ে বুঝিয়ে দিলাম, নিজের কথাটা আর বলবো না, ওটা বাকি থাকুক পরের খাতায়। জয় মা।